রাত পোহালেই টি-20 বিশ্বকাপ 2026-এর গ্র্যান্ড ফিনালে ভারত বনাম নিউজিল্যান্ড। ঠিক 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রিপিট টেলিকাস্ট। যদিও ওটা 50 ওভার ফরম্যাট ছিল এবং এটা টি-20 ফরম্যাট, বাট ফাইনালিস্ট দুটো টিম একই। আবারও একবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আমাদের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ভারত বনাম নিউজিল্যান্ড। যেখানে ভারত তো ফাইনালে পৌঁছেছে এবং ভারতের প্লেয়াররা ভালো পারফরমেন্স করেছে, কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু ফাইনালের আগে ভারতের জন্য সমস্যা থাকছে বা বলতে পারো কিছু নেগেটিভ দিক রয়েছে। তো সেই সমস্যাগুলো ফাইনালে কী করে ঠিক করা যাবে, কী কী সেই নেগেটিভ দিক, সেই সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব এবং কী করে ঠিক করা যাবে সেটাও আলোচনা করব। তার সঙ্গে আমাদের পজিটিভ দিকও আলোচনা করব। সো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডেলি ছোটো বড়ো আপডেট পাওয়ার জন্য। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আলোচনা করব অভিষেক শর্মাকে নিয়ে। তো অভিষেক শর্মার এবার বিশ্বকাপ এখনও পর্যন্ত ভালো যায়নি। এখনও পর্যন্ত করতে পরের ম্যাচ করতে আমরা সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে চলে এলাম। এখনও পর্যন্ত 7টা ম্যাচে মাত্র 89 রান করেছে এবং 100 স্ট্রাইকের সঙ্গে, এবং তার মাত্র 12.71 বা 1 মতো এভারেজ রয়েছে, যেটা কিন্তু অভিষেক শর্মার মতো প্লেয়ারের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না। কারণ বিশ্বকাপের আগে প্রত্যেকটা যারা অ্যানালিসিস রয়েছে বা তোমার বলতে পারো যারা এক্সপার্ট রয়েছে বা আমাদের এক্স ক্রিকেটার রয়েছে, সবাই কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করালে সবথেকে বেশি আশা করেছিল বা বেশিজন বলেছিল যে এবার বিশ্বকাপে ভারতের হয়ে সবথেকে বেশি রান বানাবে অভিষেক শর্মা। বাট এখনও পর্যন্ত অভিষেক শর্মার এই সিরিজটা বিশ্বকাপটা ভালো যায়নি। মাত্র একটাই 50+ স্কোর করেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। তো অভিষেক শর্মা সবথেকে যেটা নেগেটিভ দিক বা অভিষেক শর্মা যেটা সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে তার কনফিডেন্সের অভাব। তার প্রচুর কনফিডেন্সের অভাব রয়েছে, কারণ যেসব বলগুলোতে অভিষেক শর্মা আউট হচ্ছে সেই সব বলে আউট হওয়ার মতো প্লেয়ার অভিষেক শর্মা নয়। বিশেষ করে অফ স্পিনের বিরুদ্ধেই বেশি আউট হয়েছে, এবং তার কিন্তু তোমার কি ওই কভারের বা তোমার মিড অনের ওপর দিয়ে ওই জায়গাটা কিন্তু তার স্ট্রংগেস্ট জোন, যে দিয়ে সবসময় বা সমস্ত প্লেয়াররা কিন্তু বা বেশিরভাগ প্লেয়াররা কিন্তু সেদিকে হিট করতে পারে না, কিন্তু সেটা কিন্তু অভিষেক শর্মা হিট করতে পারতো বা আগে সিরিজগুলো করে এসছে। তো শুধুমাত্র তার কনফিডেন্সের অভাবের জন্য এই সিরিজটা খেলতে পারছে না। তো অনেকে হয়তো বলবে পরের ম্যাচে ড্রপ করার জন্য, হয়তো বা ড্রপ হতেও পারে, তবে আমি বলবো ড্রপ করা উচিত নয়। কারণ অভিষেক শর্মা পারফরমেন্স করতে পারেনি ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও তো আমরা ফাইনাল খেলছি, ফাইনালে পৌঁছেছি। তো যেমন গত 2024 বিশ্বকাপে বিরাট কোহলি কিন্তু গোটা বিশ্বকাপটা ভালো যায়নি। সে সেমিফাইনালে এবং ফাইনালে, বিশেষ করে ফাইনালে খুবই ভালো একটা ইনিংস খেলেছিল, এবং ভারত যে ম্যাচ জিতেছিল ফাইনাল ম্যাচটা, তার পেছনে তার অবদান কিন্তু অনেকটাই ছিল। তো আশা রাখবো এখানে সঞ্জু স্যামসন আগের দিন বলেছে হয়তো হতে পারে ফাইনাল ম্যাচটা অভিষেক শর্মা। তো আশা রাখবো পরের ম্যাচে অভিষেক শর্মা তোমার রান করবে। তো অভিষেক শর্মাকে আমি আমার তরফ থেকে বলবো যে, যদিও আমার কথা তার কাছে পৌঁছাবে না, তাও আমি বলবো যে একটু ধরে খেলুক। প্রথম 3টে ওভার, পাওয়ার প্লে 3টে ওভার সে ধরে খেলুক। 3টে ওভারে মোটামুটি 8-9টা বল খেলবে। একটু যদি ধরে খেলে, কারণ সেই যা প্লেয়ার, তারপর থেকে সে 250-300 স্ট্রাইক রেটে কিন্তু ব্যাট করতে পারবে। যদি একটু কনফিডেন্স পেয়ে যায়, অবশ্যই সে কিন্তু বড় ইনিংসের দিকে যেতে পারবে। আর অভিষেক শর্মা যদি একবার চলে যায়, বাকি ম্যাচ জেতা নিয়ে অন্য কোনো ব্যাটসম্যান থেকে চিন্তা করতে হবে না। তো প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের বরুণ চক্রবর্তীকে নিয়ে। তো অভিষেক যেমন নাম্বার 1 টি-20 ব্যাটসম্যান, আমাদের বরুণ চক্রবর্তী নাম্বার 1 টি-20 বোলার। তো এখনও পর্যন্ত সে 8 ম্যাচে 13টা উইকেট নিয়েছে, যদিও হাইয়েস্ট উইকেট টেকারদের লিস্টে দ্বিতীয় নম্বরে আছে, এবং তার ইকোনমি হচ্ছে 8.86। তবে যদি লাস্ট 3-4টে ম্যাচ দেখো, বরুণ চক্রবর্তীর একদমই ভালো যায়নি সুপার 8 থেকে, যেখানে লাস্ট ম্যাচে তো 64 রান খেয়েছে, যেটা আমাদের ভারতীয়দের মধ্যে, ভারতীয় বোলারদের মধ্যে টি-20 ক্রিকেটের ইতিহাসে সবথেকে হাইয়েস্ট, ইন্টারন্যাশনালের কথা বলছি। তো বরুণ চক্রবর্তীর যে মেন সমস্যা আমি বলবো, তারও ল্যাক অফ কনফিডেন্সের অভাব। প্রচুর কনফিডেন্সের অভাব রয়েছে, কারণ বরুণ চক্রবর্তী যদি বলগুলো দেখো, আগে ওর যে বল বা বেশিরভাগ বলটা 90% বল সে ওই তোমার 88 থেকে 95-96 এর মধ্যে বল করতো, কিন্তু এখন সে জোরে বল করার চেষ্টা করছে। ওই যে বললাম কনফিডেন্সের অভাব, একটা মনের মধ্যে ভয় কাজ করছে, কনফিডেন্সের অভাব রয়েছে, সেই জন্য জোরে বল করার চেষ্টা করছে। তার ফলে আরেকটা সমস্যা যেটা হচ্ছে, তার বলের লেন্থে কিন্তু তার পরিবর্তন হচ্ছে। আগে সবসময় সে গুড লেন্থে বল করতো, ব্যাটসম্যানটা খেলতে কষ্ট হতো, গুড লেন্থের বল মানে একটু দিলে কষ্ট হবে, বা যদি একটু এদিক ওদিক হতো সে কিন্তু উইকেটে হিট করতো তার বল। কিন্তু এখন যেটা হচ্ছে, সে সবসময় শর্ট লেন্থে বল করছে, মানে বল একটু দূরে ফেলছে, যার ফলে কিন্তু ব্যাটসম্যানদের কাছ থেকেও তোমার সুবিধা হয়ে যাচ্ছে বল হিট করতে, এবং তাকে বড় বড় ছয় মারছে। তো বরুণ চক্রবর্তীকে নিয়ে আমি একটা কথাই বলবো, তার যেটা স্ট্রেংথ বল, সেটা হচ্ছে গুড লেন্থে বল করা, উইকেট টু উইকেট বল করা। যতই মার খাক, একটা দুটো, আগের ম্যাচে তো 3টে 6 খেলো, ঠিক আছে, 6 খাক, কিন্তু আমার যেটা সাজেশন থাকবে, অবশ্যই বরুণ চক্রবর্তী তার যেটা স্ট্রেংথ বল, সেই স্ট্রেংথেই থাকুক।
একটা মার খাবে, দুটো মার খাবে, কিন্তু 3 নম্বর বলে উইকেট পাবে। কারণ বরুণ চক্রবর্তী বড় ম্যাচের প্লেয়ার এবং সে ভারতীয় দলে তার যে কামব্যাকটা সেরকম কামব্যাক খুব কম প্লেয়ারই করেছে। তো অবশ্যই বরুণ চক্রবর্তীর উচিত যে তাকে গিয়ে তোমার তার গুড লেন্থে বল করতে। এবার তাকে নিয়ে অনেকে বলছে যে তাহলে কি ফাইনাল ম্যাচে কুলদীপকে খেলানো উচিত? আমি বলবো একদমই না। কারণ বরুণ চক্রবর্তী প্রথম দিকে যে গ্রুপ স্টেজের ম্যাচগুলো ছিল, সেই গ্রুপ স্টেজের ম্যাচগুলোকে কিন্তু খুব ভালো বল করে এসছে। ঠিক আছে, এবার একটু তার কনফিডেন্স অভাব রয়েছে, তবে সে বড় মাপের প্লেয়ার, বড় ম্যাচে পারফরমেন্স করতে সে জানে। তো অবশ্যই বরুণ চক্রবর্তীর সঙ্গেই যাবো, কারণ কুলদীপ এই ম্যাচে সিরিজে একটা বোধহয় ম্যাচ খেলেছে, তো সেইভাবে অতটাও ছন্দে নেই। তো ফাইনালে এখন টিম এক্সপেরিমেন্ট করতে গিয়ে সেক্ষেত্রে টিমের কম্বিনেশনে অনেক চেঞ্জ হবে। সেই জায়গায় কিন্তু অবশ্যই বরুণ চক্রবর্তীকেই খেলানো উচিত আমাদের। তবে এখানে আরেকটা কথা বলবো যে অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী, অনেকে বলছে অভিষেক শর্মা খেলুক, বরুণ চক্রবর্তীকে বসানো হোক। তো আমি একবারই বলবো না বসাতে, তবে বরুণ চক্রবর্তীকে নিয়েই বেশি আলোচনা এই কারণেই হচ্ছে, কারণ আমাদের যে ব্যাটসম্যান এবং বোলারদের মধ্যে যদি কম্পেয়ার করি, ব্যাটসম্যানদের টোটাল 8টা ব্যাটসম্যান রয়েছে। অভিষেক শর্মা 2-4টে বল খেলছে কি 8টা-10টা বল খেলছে, ঠিক আছে, সে কন্ট্রিবিউট করতে পারছে না মেনে নিলাম, কিন্তু সে আউট হয়ে যাচ্ছে, বাকি ব্যাটসম্যান এসে মেকআপ দিয়ে দিচ্ছে। কিন্তু বোলারদের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। বরুণ চক্রবর্তীকে 4 ওভার বল করতেই হবে, এবং 4 ওভার বল করা মানে বোলিংয়ে আমাদের 20% তাকে কন্ট্রিবিউট করতেই হবে, তো 24টা বল তাকে করতেই হবে। এবার সেক্ষেত্রে আমাদের কাছে সেরকম কোনো মানে যে সিক্সথ বোলিং অপশন সেক্ষেত্রে নেই। আমাদের যে তৃতীয় সমস্যা সেটাই হচ্ছে এই সিক্স বোলিং অপশনটা, সেটা পরে কথা বলছি। তো বরুণ চক্রবর্তীকে 3 থেকে 4 ওভার বল করতেই হচ্ছে। সেই জায়গায় ওই 3-4 ওভার কিন্তু একটা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেই জন্যই সবাই বরুণ চক্রবর্তীকে নিয়েই বেশি আলোচনা করছে। তবে আমি বলবো যে ফাইনাল পর্যন্ত যখন এসছে অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীর পারফরমেন্স ছাড়াই, সেক্ষেত্রে ফাইনালেও তাদেরকে রাখা উচিত। কে না বলতে পারে ফাইনালে তাদের কাছ থেকে একটা ধামাকাদার ইনিংস পেয়ে যেতে পারি, বা সেটা ব্যাটিংই বলো বলিংই বলো। যেমন সঞ্জু স্যামসন এর আগে সিরিজ ভালো যায়নি, তার আগে সিরিজ ভালো যায়নি, প্রথম দিকে যখন এই বিশ্বকাপে খেললো তখনও ভালো যায়নি, কিন্তু যে আমাদের দুটো নক আউট ম্যাচ ছিল, একটা সেমিফাইনাল, তার আগে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল যে ম্যাচ ছিল, সেই দুটো ম্যাচে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। তো এদেরকেও সেরকমই কিছু একটা আশা করতেই পারি, আনএক্সপেক্টেড কিছু হয়ে যেতেই পারে। আর তৃতীয় যে সমস্যাটা এখনই যেটা বললাম, আমাদের সিক্স বোলিং অপশন। ভারতীয় টিম 1 বছর আগেও সবথেকে জানা যেত সবথেকে বেশি অলরাউন্ডারের জন্য, প্রচুর অলরাউন্ডার সেখানে ভারতীয় টিমে থাকতো। তবে এই মুহূর্তে ভারতীয় টিমে অলরাউন্ডার রয়েছে, ঠিক আছে। আমাদের 3টেই মাত্র প্রপার বোলার খেলছে, একটা বরুণ, একটা আর্শদীপ, একটা বুমরা। বাকি যে 2জন রয়েছে তোমার হার্দিক এবং আকসার, এরা কিন্তু অলরাউন্ডার। তো এটায় 5জনই বোলিং অপশন। তো সিক্সথ বোলিং অপশন কিন্তু আমাদের হাতে নেই। একজনই বল করছে, সেটা হচ্ছে শিবম দুবে। তবে শিবম দুবের এবারে তোমার বোলিংয়ের পারফরমেন্স খুব একটা ভালো নয়। 5টা ইনিংসে 5টা উইকেট পেয়েছে, ঠিক আছে, কিন্তু তার ইকোনমি হচ্ছে 14 পয়েন্ট সামথিং, যেটা কোনো বোলারের কাছ থেকে, সেটা সিক্স বোলিং হোক আর 10 বোলিংই হোক, আশা করা যায় না। আর সেই যে 1 বার বল করেছে তা না, সে যথেষ্ট পরিমাণ বল করেছে। এত বল করার পরেও, মানে এত ওভার বল করার পরেও তার কাছ থেকে যখন একটা এরকম ইকোনমি, নট এক্সপেক্টেড। আগের ম্যাচেও যখন ফাইনাল ওভারে তোমার শিবম দুবে প্রথম দিকে ভালো বল করলো, কিন্তু যদি রানটা কম থাকতো, যদি 18-20 রান দরকার থাকতো, সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা ইংল্যান্ডের হাতে চলে যেতেও পারতো, সেটা আমরা দেখলাম। তারপরে জোফরা আর্চার এসে 3টে-4টে 6 মারলো। আর আমাদের সিক্স বোলিং অপশন বলতে 2জন রয়েছে, অভিষেক শর্মা এবং তোমার তিলক বর্মা, কিন্তু তারা অতটা ছন্দে নেই। অভিষেক শর্মা, আমি বলবো অভিষেক শর্মা মেবি ভালো অলরাউন্ডার হতে পারতো, কিন্তু ভারতীয় টিমে সেভাবে তাকে বোলিংটাকে ইউজ করেনি। এবার ফাইনালে গিয়েও যে বিশাল কিছু করে নেবে তেমনটা নয়। তো আমাদের সিক্স বোলিং অপশন বলতে শিবম দুবেই রয়েছে। এবার যদি কোনো একটা যে 5জন বোলার রয়েছে তারা কেউ মার খেয়ে যায়, সেক্ষেত্রে যে 2-1 ওভার একে একে দিয়ে করাবে, সেটা কিন্তু আমাদের হবে না। যদিও শিবম দুবে দরকারের সময় উইকেট নিয়েছে, কিন্তু রানটাও প্রচুর খেয়েছে। তো এটা কিন্তু ভারতের একটা মেন বড় সমস্যা। সেই ক্ষেত্রে সূর্যকুমারকে ভাবতে হবে যে কীভাবে বোলারদেরকে ইউজ করবো, এবং কোনো বোলারের খারাপ দিন যাওয়া যাবে না ফাইনাল ম্যাচে। আর আমাদের চতুর্থ যে সমস্যাটা, সেটা হচ্ছে সূর্যকুমার যাদবকে নিয়ে। যদিও বড় সমস্যা নয়, কারণ সূর্যকুমার যাদবের যদি স্ট্যাট দেখো, এই সিরিজে 8টা ম্যাচে 242 রান করেছে, 137 স্ট্রাইক রেট এবং 34 পয়েন্ট এভারেজ, 34.57 সামথিং এভারেজ। তো যদি স্ট্যাটটা দেখো ঠিক আছে, কিন্তু সূর্যকুমার যাদব এখনও পর্যন্ত কোনো বড় ম্যাচে পারফরমেন্স করতে পারেনি। তার একটাই বড় পারফরমেন্স এসেছিল, সেটা হচ্ছে ইউএসের বিরুদ্ধে 84 রান। আরেকটা সে 11 বলে 33 রান করেছিল, সেটা জিম্বাবুয়ের বিরুদ্ধে, যেখানে ভারত ভালো টাচে ছিল তবেই করেছে। কিন্তু যখন ক্রাইসিসের সময়, বিশেষ করে বিশ্বকাপ, আর সূর্যকুমার শুধু এই বিশ্বকাপ নয়, তোমার যবে থেকে তার ডেবিউ হয়েছে 3টে টি-20 বিশ্বকাপ খেললো, একটা ওডিআই বিশ্বকাপ খেলেছে, এবং একটা না দুটো বোধহয় এশিয়া কাপ খেলেছে। তো সব যদি ওভারঅল স্ট্যাট দেখো, খুব সম্ভবত তার এই বড় আইসিসি টুর্নামেন্টে 2টো বা 3টে 50 স্কোর রয়েছে তোমার বড় যে ভালো টিমগুলো রয়েছে, টপ 10 টিম রয়েছে তাদের বিরুদ্ধে। তো এটাও কিন্তু ভারতের জন্য একটা বড় সমস্যা। তো কালকে সূর্যকুমারকে অবশ্যই দায়িত্ব নিয়ে খেলতে হবে, যখনই ব্যাট করতে আসুক, সেটা 4 নম্বরে বা 5 নম্বরে। এবং আমি
আমার সূর্যকুমারের প্রতি একটা সাজেশন থাকবে, সূর্যকুমার তার নিজের যেটা ছন্দ সেই ছন্দে খেলুক। সূর্যকুমার যখন যেহেতু ক্যাপ্টেন তার উপর দায়িত্ব বেশি, ঠিক আছে, কিন্তু সে দেখেছি যখনই বেশি ডিফেন্সিভ হয়ে যায় তখনই কিন্তু বড় স্কোর করতে ব্যর্থ হয়। যেটা বিরাট কোহলি কিন্তু ডিফেন্সিভ খেলতো কিন্তু বড় স্কোর শেষে শেষে রানটা মেক আপ করে দিয়ে যেত, কিন্তু সূর্যকুমার সেটা পারছে না, শুধু প্রথম ম্যাচটাই পেরেছিল। তো অবশ্যই সূর্যকুমারের কাছ থেকে আশা থাকবে, আমি বলবো অন্ততপক্ষে সে যেন তার ন্যাচারাল যেটা গেম, এসেই দুটো একটা বল খেলে তারপর হিট নিতে যায়, লুজ বল পেলে হিট নেয়, বা সে যেভাবে 360 ডিগ্রি শট খেলে সেরকমই খেলুক। আমি আশা রাখবো তাতে আমার মনে হয় সূর্যকুমারের পারফরমেন্সটা আরও বেটার হবে। তো এই হচ্ছে মোটামুটি নেগেটিভ দিক, যে নেগেটিভ দিকগুলো আমাদের ফাইনালে কিন্তু আমাদের হাত থেকে ট্রফিটা ছিনিয়ে নিতে পারে। তবে শুধু নেগেটিভ দিক না, অনেক পজিটিভ দিক রয়েছে, যেখানে শিবম দুবের ব্যাটিং রয়েছে, বলিংটা হয়তো ভালো যায়নি, তবে ব্যাটিং শিবম দুবের খুবই ভালো ব্যাটিং করেছে। বিশেষ করে তাকে আগের ম্যাচে যে প্রমোশন দেওয়া হলো স্পিনারদের বিরুদ্ধে, ফাইনালেও তাকে হয়তো দেওয়া হতে পারে, কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেশ কয়েকটা স্পিনার রয়েছে, তোমার ফিলিপস রয়েছে, রচিন রবীন্দ্র বল করছে, ম্যাকঞ্চি আছে, তাদের বিরুদ্ধে সে কিন্তু ভালো খেলতে পারবে বা খেলবে, বা তাকে ব্যাট করালে হয়তো এদিক বোলারদেরকে নিয়ে আসবে না, ফাস্ট বোলারদেরকে নিয়ে আসবে, সেক্ষেত্রে অন্যান্য ব্যাটসম্যানরা হিট করতে পারবে, এটা আমাদের পজিটিভ দিক। বাকি হার্দিক পান্ডিয়ার ব্যাটিং বলিং ফিল্ডিংয়ে আমাদের ক্লাস প্লেয়ার, আমাদের ভারতীয় টিমের বর্তমান এমভিপি বলতে পারো তোমার বুমরা, এই সিরিজটা খুবই ভালো গেছে, এবং বুমরা হচ্ছে বড় ম্যাচের প্লেয়ার, যখনই বড় ম্যাচে সব থেকে বেশি দরকার পড়েছে বুমরাই সামনে এসে দাঁড়িয়েছে। আগের ম্যাচে সেটা দেখলাম, বুমরাকে ছাড়া হয়তো আগের ম্যাচটা আমাদের জেতা সম্ভব হতো না। বাকি সূর্যকুমারের ক্যাপ্টেন্সি নিয়েও কথা বলতে হবে, সেটা বোলারদেরকে ইউজ করার দিক থেকে বলো বা ব্যাটসম্যানের প্রমোশনের দিক থেকেই বলো। যদিও ব্যাটসম্যানদের তোমার ব্যাটিং অর্ডারটার সঙ্গে তোমার কোচেরও কিছুটা কন্ট্রিবিউশন থাকে, কিন্তু মাঠে যখন বোলারদের যে ডিসিশনটা নেওয়া, প্রত্যেকটা ম্যাচে কিন্তু যে ভারত একভাবে এক প্যাটার্নে বল করে এসছে সেটা নয়, যখন যেভাবে পেরেছে প্রত্যেকটা ম্যাচে আলাদা আলাদাভাবে, কোনো আর্শদীপ শুরু করেছে, সঙ্গে হার্দিক পান্ডিয়া যখন দরকার পড়েছে বুমরাকে প্রয়োজন পড়েছে বুমরাকে দিয়ে শুরু করেছে, আগের ম্যাচে হার্দিককে দিয়ে শুরু করালো, হার্দিক উইকেট পেলো। তো এইভাবে যে বোলারদেরকে ইউজ বা ফিল্ডিং ইউজ, সূর্যকুমারের ক্যাপ্টেন্সি কিন্তু ক্লাস ক্যাপ্টেন্সি রয়েছে এই বিশ্বকাপ জুড়ে, বা তোমার পিছনের বেশ কয়েকটা সিরিজ জুড়েও। তো এটা আমাদের পজিটিভ দিক। তো পজিটিভ দিক নেগেটিভ দিক এই সব কিছু মিলিয়েই আমাদের ফাইনাল যেতে হবে। তো আশা করবো, হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ভারতের ফিল্ডিং, বিশেষ করে ক্যাচ। গোটা সিরিজ জুড়ে প্রচুর ক্যাচ মিস করে এসছে, কিন্তু সেমিফাইনালে সেই সব কিছু যেন এক ম্যাচে মেক আপ করে দিয়েছে। স্পেশালি আকসার প্যাটেলের কথা বলতে হবে, হার্দিক পান্ডিয়া একটা রান আউট করেছে, সেই ফাইনালে খুব দুর্দান্ত ফিল্ডিং করেছে। ফাইনালে অন্ততপক্ষে এইটুকু আশা রাখবো ভারত যেন ফিল্ডিংটা ভালো করে, কারণ অনেক সময় একটা গুরুত্বপূর্ণ ফিল্ডিং বা গুরুত্বপূর্ণ ক্যাচ একটা কিন্তু ম্যাচ জিতিয়ে দিতে পারে, যেটা আমরা 2024 বিশ্বকাপ ফাইনালে দেখেছি। একটা গুরুত্বপূর্ণ ক্যাচ কিন্তু ম্যাচ জিতিয়ে দিতে পারে। তো ফাইনালে অবশ্যই ভারতের ফিল্ডিংয়ের উপর নজর রাখতে হবে। বাকি ভারতের প্লেইং ইলেভেন, পিচ রিপোর্ট এই সব কিছু নিয়েই আবার ভিডিও আসছে খুব শীঘ্রই, তো সেটাও দেখো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।